আমি যখন ঠাকুর বাড়ি প্রথমে যেতাম, আমার 2009 সালে দীক্ষা, আমি 10-11 সালের ঘটনা বলছি, তখন আমি কিন্তু বছরে 2-3 বার ঠাকুর বাড়ি যেতাম। কেন? এই ব্যাটারি চার্জ করার জন্য। এই ব্যাটারি ঠাকুর বাড়িতে গেলে এই ব্যাটারিটাকে চার্জ করে আবার আমি আমার কর্মযজ্ঞে লেগে যাব। একবার দাদা আমাকে বলেছিলেন, যখন আমি পরীক্ষা দিতে যাব, দাদা আমাকে বলছেন, এই তুই ঠাকুর প্রণাম করেছিস? আমি বলছি, আগে না। এই ঠাকুর প্রণাম করবি না? পরীক্ষা দিতে যাচ্ছিস, ঠাকুর প্রণাম না করে কি করে চলে যাবি? আমি বলছি, এখন তো ঠাকুর বাড়ি যেতে পারবো না দাদা, কি করে যাব এত দূর? যে এই তাহলে কি করে পরীক্ষা দিবি? আগে ঠাকুর প্রণাম করবি, তারপরে পরীক্ষা দিতে যাবি। তারপরের থেকে শিক্ষা হয়ে গেল, প্রত্যেক মাসে মাসে 1 মাস 2 মাস ছাড়া ছাড়াই ঠাকুর বাড়ি যাই। কেন? ব্যাটারি চার্জ করতে হবে। ওই দাদার ব্যাটারি অকার্য হয়ে গেছিল, ইউজলেস হয়ে গেছিল। সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য তাকে ঠাকুর বাড়ি পাঠানো হলো। যখন ঠাকুর বাড়িতে গেল, তার সব ব্যাটারি সেল চার্জড হয়ে গেল। চার্জ হওয়ার পরে অবিন দাদা তার স্ক্রুতে টাইট দিয়ে দিল। অবিন দাদা নাকি একটা বাচ্চা, তার কথা শুনে কে সব তার কথা শুনতে যায়? তাকে নাকি প্রণাম করতে হয়। সে তো আমার চেয়ে বয়সে ছোট, তাহলে আমি তাকে প্রণাম করব কেন? অনেক অসৎসঙ্গী কথা বলে না? কিন্তু আজকে আপনাদেরকে বলি আমার জীবনের ঘটনা। আমি যেই চীনে আসব, তখন অবিন দাদা খুব ছোট, অনেক ছোট। অবিন দাদা তখন 4-5-6 বছর বয়স হবে। একদিন আমি প্রণাম করছি বর্তমান আচার্য দেবের বাবাকে। আচার্য দেব শিশি দাদা নাট মণ্ডপে বসে আছেন। তখন অবিন দাদা দাদার কাছে বসে আছেন। হঠাৎ করে আমাকে দাদা বলছেন, এই তুমি বিদেশে কবে যাবা? আমি হঠাৎ করে একটু অবাক হয়ে পড়লাম যে অবিন দাদা কাকে বলছে, আমাকে বলছে না আমাকে আরো পাশে কাউকে বলছে? বললেন, কবে যাবা? আমি বলছি, আগে খুব তাড়াতাড়ি যাব। আমি জানতাম না 14 পুরুষও বিদেশে আসেনি, আমি কি করে চলে এলাম? তিনি নাকি একটা বাচ্চা, তাকে কেন প্রণাম করব? আমি বলি, তিনি আমার মালিক, আমি তার কুকুর। তোমার নিষ্ঠা শিখর আমার গলায় বেঁধে রেখো দাদা, তোমার ডাকে যেন ছুটতে পারি। তুমি আমার মালিক, আমি তোমার কুকুর। এত বড় কথা যে উনি আমার মালিক, আমি ওনার কুকুর। আমরা ভাবি সে একজন বাচ্চা, তার কি ক্ষমতা! কিন্তু আজকে পুরো পৃথিবী যে নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে তিনি, সেটা ভেবে দেখেছেন? একবার আচার্যদেব শিশি দাদা নাটমণ্ডপে বসে বলছিলেন না, আমি জানি না আমি কতটা কি করতে পারবো, তোর বাবা আমার বয়সে এসে কতটা কি করতে পারবে কি পারবে না, কিন্তু হ্যাঁ আমি তোকে বলে দিয়ে যাচ্ছি, একটা সময় আসবে যখন তুই যখন তোর বাবার বয়সে যাবি অবিন, তখন এই পুরো পৃথিবী ঠাকুর ঠাকুর করবে। আজকে মনে হয় না যে পৃথিবী ঠাকুর ঠাকুর করছে? অবিন দাদা এত সুন্দরভাবে মানুষের সহযোগিতা করেন, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার এক বন্ধু, সে অবিন দাদার খুব কাছের ছেলে। অবিন দাদার সাথে পড়াশোনা করেছে, অবিন দাদার সাথে খাওয়া দাওয়া করেছে, অবিন দাদার বাড়িতে থেকেছে, অবিন দাদার সাথে ঘোরে। ও কলকাতা থেকে ইঞ্জিনিয়ারিং করলো, তারপরে দাদাকে গিয়ে নিবেদন করলো। দাদা বললেন, ওনার বন্ধু তাকে নিবেদন করছেন, ভাবুন কেন করছেন, একই একই বয়সী একই সবকিছু, তাও তাকে নিবেদন করছে। তো তাকে নিবেদন করেছে, আমাকে উড়িষ্যায় চাকরি দিয়েছে, আমাকে চাকরি উড়িষ্যায় যেতে বলছে। অবিন দাদা বলছেন, তোকে যখন চাকরি দিয়েছে তুই যাবি? তখন সে বলছে, আমার একটা কথা রাখবে? বলছে, হ্যাঁ, আগে শুনি তারপর। আমি তোমায় ছেড়ে যেতে পারবো না, আমি চাকরি করব। অবিন দাদা বলছে, না, তোকে চাকরি করতে হবে। তুই চাকরি কেন করবি না? বলছে, আমি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তোমায় ছেড়ে আমি কোথায় যেতে পারবো না। বলছে, না, তোকে চাকরি করতেই হবে। কেন করতে হবে? যদি তুই চাকরি করবি, ওই টাকা দিয়ে আমি ঠাকুরের কাজ করব। যাই হোক, নাচর বান্দা
কোনো উপায় নেই। অবিন দাদা কাজ করতে বলেছেন, সে চলে গেছে। উড়িষ্যায় গিয়ে ৩-৪ মাস পরে খুব মেন্টাল স্ট্রেসে ভুগছে। এমন হলো লাস্টে হসপিটালে ভর্তি হয়ে গেছে। কিন্তু ভয়ে অবিন দাদাকে জানাতে পারছে না যে দাদা আমি অসুস্থ। হসপিটালে শুয়ে শুয়ে ও ঠাকুরের নাম করছে আর বলছে যে দাদা তুমি আমাকে কেন এখানে পাঠালে দাদা, আমি তো বেশ ভালো ছিলাম তোমার সাথে। বেতন 25 লাখ টাকা অ্যানুয়াল, মানে 2.5 লক্ষ টাকা এক মাসে রোজগার। সে হতভম্ব হয়ে উপায় নেই ওই শুয়ে আছে। যিনি ডাক্তার তিনি দেখে বলছেন এনার কোনো একটা খুব বড় একটা ব্রেনে আঘাত লেগেছে, সেই জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছে। একে ইমিডিয়েট আপনারা আপনাদের জায়গায় নিয়ে চলে যান, এখানে রাখলেও আরো অসুস্থ হয়ে পড়বে এবং প্রয়োজন পড়লেও মেন্টাল পেশেন্ট হয়ে যাবে। খুব অবাক, কি হবে। সেদিন রাতের বেলা সে ওই স্ট্রেচার এই বেডে হসপিটাল বেডে উড়িষ্যায় শুয়ে শুয়ে ভাবছে দাদা আমাকে কেন পাঠিয়ে দিল, একটা কথাই খালি ভাবছে দাদাকে আমাকে কেন পাঠিয়ে দিলেন। তারপরে হঠাৎ করে 2:30 বাজে তার ফোনে দুটো ফোন আসে। ফোনটা সে ধরতে পারে না, মানে এতই স্ট্রেসফুল পেশেন্ট হয়ে গেছে সে আগে ফোনটাও দেখতে পাচ্ছে না। হঠাৎ করে 3:30টার সময় ফোনের দিকে তাকিয়ে দুটো ফোন কল এসছে। ঘুরিয়ে ফোন করেছে। ফোন যখন করেছে তখন বলছে এই তুই আমার ফোন ধরিস না কেন। ফোনে ছিলেন নবীন দাদা। বলছে এই তুই আমার ফোন ধরিস না কেন। বলছে আগে আপনি আমাকে ফোন করেছেন, আমি তো কতক্ষণ ধরে আপনার কথা ভাবছিলাম। দাদা বলছেন তুই আমার কথা ভাবছিলিস বলেই তো তোকে আমি দুবার ফোন করেছি, তুই তো আমাকে আমার কথা ভাবিসনি, না হলে আমার ফোনটা ধরতিস। তুই ঘুমাসনি কেন এখনো। বলছে আমার ঘুম আসছে না। এই এতদিন ধরে কোথায় আছিস, ফোন করিসনি, জানাসনি আমাকে। সে হাউ হাউ করে কাঁদছে ফোন করবে আর বলছে দাদাকে যে আমি উপায়হীন হয়ে এখানে পড়ে আছি, তুমিই তো আমাকে পাঠিয়ে দিয়েছো, আমি এখানে থাকবো না। এই শোন, তোকে একটা ক্লিপ পাঠিয়েছি তোর হোয়াটসঅ্যাপে, ওটা শুনবি, শুনে চোখ বন্ধ করে ঘুমাবি, আমি তোর সাথে আছি। তুই কি মনে করিস, তুই কি মনে করিস আমি তোর কাছে নেই। তুই এত মেন্টাল স্ট্রেস নিচ্ছিস কেন, আমি তো তোর কাছেই আছি। তুই ওই ক্লিপটা শোন, ক্লিপটা শুনে ঘুমাবি, আর আমি তোর সাথে খুব দ্রুত দেখা করব। তার মনের আনন্দ ঠিকানা নাই যখন দাদা বলেছেন তুই ঘুমা, ঘুমা আমি তোর সাথে দেখা করব। শুনছে যে ক্লিপে তিনি মানে তিনি 0.5 ঘন্টা আগে, মানে দাদার সাথে কথা হওয়ার 0.5 ঘন্টা আগে তিনি পাঠিয়েছেন ক্লিপটা। দাদাকে তো ফোনে কলে বললো যে আমি তোমার কথা মনে করছিলাম। তখন দাদা ক্লিপে ভয়েস ক্লিপ পাঠিয়েছেন তাকে, এত চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। তুই এত অসুস্থ হচ্ছিস কেন। কে তাকে নিবেদন করলো, সে তো তাকে বলেনি। অবিন দাদা তাকে ফোন করে তাকে মেসেজ করেছেন। আমি যখন এই ঘটনাটা সেই দাদার মুখ থেকে শুনি, আমাকে বলছে বিশাল দা তুমি জানো না আমি বাঁচতাম না যদি সেদিন অবিন দাদা যদি আমাকে ফোন না করতেন। বলছি কেন, তুমি এরকম কেন বলছো অবিন এই দাদা। বলছে আমি সুসাইড করে নেবো ভেবেছিলাম। বলছি তুমি অবিন দাদার থেকে দূরে চলে গেছো বলে তোমাকে সুসাইড করতে হবে, তুমি মাথা খারাপ হয়ে গেছে তোমার। বলছে আমি মালিক ছাড়া থাকতে পারবো না, আমার অভ্যাস হয়ে গেছে মালিকের। আমি বললাম তুমি অবিন দাদাকে জিনিসগুলো জানিয়েছো। আজ সাহস পাইনি অবিন দাদাকে জানাবো। তার ঠিক 2-3 দিন পরে কলকাতায় দাদা এসছেন, অবিন দাদা। তখন সেই ছেলে শুনে আবার ছুটে গেছে। যখন 57 বাড়িতে অবিন দাদা আছেন
সেই দাদা গেছেন, গিয়ে দাদাকে প্রণাম করছে, দাদা ওকে বুকে জড়িয়ে বলছেন, আমাকে এত ভালোবাসিস আর আমাকে ছেড়ে চলে যাবে সিদ্ধান্ত নিয়ে নিলি? অবাক, ভাবুন তো কি করে বললো। সে আমাকে এসে বলছে, দাদা এই বিষয়ে জানো, দাদা আমাকে এই কথা বলেছে। আমরা বলি যে আমার মনের কথা তিনি শোনেন না, তিনি একজন ফটো। সে দেওঘরে বসে, সে উড়িষ্যায় বসে, কি করে তার কথা দাদা শুনলেন? সে মনে কি ভাবছে? ঠাকুরকে ভালোবাসলে, মালিকের কানেকশন যদি জীবনে যুক্ত করা যায়, তাহলে এই নেটওয়ার্ক সবচেয়ে বড় নেটওয়ার্ক। আচ্ছা, একটা 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 জিনিস বলেই শেষ করি, যে যখন আমরা ফ্লাইটে উড়ি, তাহলে ওখানে তো কোনো নেটওয়ার্ক থাকে না, তাহলে নেটওয়ার্ক ধরে কি করে? একটা নেটওয়ার্ক তো প্রয়োজন, যাতে ফ্লাইট উঠবে নামবে সবকিছু করবে। তাহলে জীবনের নেটওয়ার্ক যে ধরাতে হবে, এমন পরিস্থিতিতে গিয়েও জীবনের নেটওয়ার্ক ধরতে পারে, সেটা হলেন আমার পরম পিতা। যেখানে কোনো ইন্টারনেট কাজ করবে না, কিন্তু জীবনের নেটওয়ার্ক মালিকের সাথে যুক্ত আছে। আজ আমি খুব আনন্দে আছি, খুব আনন্দ, এই মানে এই কথা বলে বোঝাতে পারবো না আজকে আমার ঠাকুর কত দয়া করেছে। আজ কিছুদিন আগে আমি এক স্বপ্ন দেখেছিলাম, পরম পিতা সেই স্বপ্ন আমাকে পূর্ণ করে দিয়েছে। আমি খুব আনন্দে আছি আজকে। আমি কিন্তু কোনোদিন ঠাকুরের কাছে কিছু চাইনি, বলিও নি। আজকে 4-5 মাস আগে যখন পরীক্ষা, 4-5 মাস আগে যখন আমি একটা জায়গা কিনবো ভেবেছিলাম, আমার ক্ষমতা ছিল না। তিনি কিভাবে জোগাড় করে দিলেন, কিভাবে করলেন আমি জানি না। আজকে সেই জায়গাটা পরম পিতা আমার নামে রেজিস্ট্রি করে দিলেন। এটাই ঠাকুরের দয়া। তাকে ভালোবাসলে বিশ্ব জয় করা যেতে পারে, সব পাওয়া যেতে পারে। তিনি যে আমার পরম পিতা, তিনি যে আমার সব পূর্ণ করেন, তিনি যে আমার না চাইতে সব দেয়। ভাবা যায় ওই ছেলেটা কি এমন কর্ম করেছিল যে সে মরবে বলে ঠিক করেছে, আর দাদা সে কথা জানতে পারে। আমার মালিকের সাথে আমার কানেকশনটাই এরকম। সময় সীমিত, আবার ঠাকুরের দয়ার কথা বলা হবে, আবার দেখা হবে। লাস্ট একটা কথা বলি, তাকে ছাড়া জীবন অচল, এই চারা না টানার মতো। তাকে ভালোবাসলে সব পাওয়া যায়।